চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক আসতে পারে যৌথ বিবৃতি। সফরের শেষ দিনে তিয়েনআনমেন স্কয়ারে সরকার প্রধানের শ্রদ্ধা। শোকের মিছিলে কারবালার বিয়োগান্ত ঘটনা স্মরণে মাতম। পবিত্র আশুরায় সারা দেশে তাজিয়ায় মানুষের ঢল। অন্যায়ের কাছে মাথা নত না করার শিক্ষায় এগিয়ে যাওয়ার প্রত্যয়। লাস্ট 7 days আমরা টোটালি এক ফোঁটা পানিও পাইনি। 3 গাড়ি 4 গাড়ি করে পানি কিনতে হয়, তাতে তো হয় না। পড়াশোনা ফেলে, খেলাধুলা ফেলে আমার খালি বালতি নিয়ে দৌড়াদৌড়ি করতে হচ্ছে। এক সপ্তাহ ধরে পানির জন্য হাহাকার রাজধানীর পূর্ব কাজীপাড়ায়। চরম দুর্ভোগ বাসিন্দাদের। লাইনের ত্রুটির দাবি ওয়াসার। সংকট বাড়িয়েছে অবৈধ পানি বাণিজ্যের চক্র। ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলার কারাকাস। মৃতের সংখ্যা বেড়ে 235। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে প্রাণপণ চেষ্টা। অংশ নিচ্ছে বিভিন্ন দেশ। এবং বিশ্বকাপে অঘটন, জার্মানিকে হারিয়ে 2 দশক পর নক আউটে ইকুয়েডর। কুরাসাওকে হারিয়ে পরের রাউন্ডে আইভরি কোস্ট। দাপুটে জয় নেদারল্যান্ডসের। জাপান সুইডেন ম্যাচ 1-1 ড্র। সময় সংবাদের সঙ্গে আছি আমি তাজমিলা খান। বেইজিংয়ে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুই শীর্ষ নেতার আনুষ্ঠানিক বৈঠকের পর যৌথ বিবৃতি দেয়া হতে পারে। চীন সফরের শেষ দিনে বেইজিংয়ের গ্রেট হল অফ পিপলে দেশটির প্রেসিডেন্টের সঙ্গে এই আনুষ্ঠানিক বৈঠকের আয়োজন। শুরুতেই অতিথি সরকার প্রধানকে অভ্যর্থনা জানান শি জিনপিং। এরপর দুই দেশের প্রতিনিধিদের নিয়ে শুরু হয় আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠক। চীনা প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে অংশ নেন দুই দেশের নীতি নির্ধারকরা। বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরেন প্রধানমন্ত্রী। জানা গেছে, দ্বিপাক্ষিক আলোচনার পাশাপাশি আঞ্চলিক উন্নয়ন ও স্থিতিশীলতার বিষয় নিয়েও আলোচনা করেন তারা। এর আগে তিয়েনআনমেন স্কয়ারে মনুমেন্ট টু দ্য পিপল হিরোজের শ্রদ্ধা জানান সরকার প্রধান। এ সময় চীনের বিপ্লবী বীরদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়। পবিত্র আশুরা উপলক্ষে তাজিয়া মিছিলের খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর আজিমপুর এলাকায় আছেন দিন মোহাম্মদ সাব্বির ও নাইম হাসান। সরাসরি প্রথমেই যাচ্ছি নাইমের কাছে। নাইম, 1400 বছর আগে কারবালার যেই নির্মম ইতিহাস, সেই নির্মম ইতিহাসের স্মৃতিকে ধারণ করেই হচ্ছে প্রতি বছর তাজিয়া মিছিলের আয়োজন করে শিয়া সম্প্রদায়ের মুসলমানরা। তবে শিয়া সম্প্রদায়ের মুসলমানরা এই তাজিয়া মিছিলের আয়োজন করলেও কিন্তু এখানে সকল শ্রেণী বর্ণ পেশার মানুষ কিন্তু অংশগ্রহণ করে। আজকে যেই তাজিয়া মিছিলের শুরুটা হয়েছে পুরান ঢাকার হোসনি দালানের সামনে থেকে সকাল 10টা 10 মিনিটে। এরপরে পুরান ঢাকার লালবাগ আজিমপুর হয়ে এই তাজিয়া মিছিলটি এখন যাচ্ছে ধানমন্ডি লেকের দিকে। সেখানেই হচ্ছে আজকের এই তাজিয়া মিছিলের যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা শেষ হবে। এরপরে কিন্তু হচ্ছে জুমার নামাজের পর আজকে এই যেহেতু পবিত্র আশুরার দিন 10 মহরম, এই মহরমকে ঘিরে হচ্ছে এই ইমামবাড়া এলাকায় বিভিন্ন ধরনের আয়োজন রয়েছে। আজকে শুধুমাত্র যে এই যে পুরান ঢাকা আজিমপুর বা ধানমন্ডি এলাকাতেই যে তাজিয়া মিছিল হচ্ছে এমনটি কিন্তু নয়। রাজধানীর অন্তত আরও 30টি স্থানে এই তাজিয়া মিছিলের আয়োজন করা হয়েছে। আর এই তাজিয়া মিছিলকে কেন্দ্র করে কিন্তু হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যথেষ্ট পরিমাণের হচ্ছে কার্যক্রম আমাদের চোখে পড়েছে। আজকে সকাল থেকে আমরা এখানে এসে দেখেছি যে পুলিশ, র্যাব, সোয়াট সহ বিভিন্ন ধরনের আইন শৃঙ্খলার রক্ষাকারী বাহিনীরা এখানে এসে উপস্থিত আছেন। এছাড়াও এই যে তাজিয়া মিছিলের যারা আয়োজক, তাদের সঙ্গে কথা বলেছি, তারা কিন্তু বলেছেন যে অতীতের তুলনায় এবার যে তাজিয়া মিছিলের যে সার্বিক কার্যক্রম বা পরিবেশ, সেই পরিবেশ যথেষ্ট ভালো রয়েছে। আজকে সকাল থেকেই হচ্ছে আমরা এই রাজধানীর এই ইমামবাড়া এই হোসনে দালানের যে ভবন, সেই ভবন সংলগ্ন এলাকায় অবস্থান করছিলাম। আমরা কিন্তু দেখছিলাম যে এখানে হচ্ছে যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন বয়সী, ছোট বড় থেকে শুরু করে বিভিন্ন বয়সের মানুষেরাই কিন্তু হচ্ছে এই তাজিয়া মিছিল অংশগ্রহণ করছেন। দর্শক, আপনাদেরকে যদি একটু দেখাতে চাই, এই যে প্রায় লাখ লাখ মানুষের অংশগ্রহণের যে তাজিয়া মিছিল, এই তাজিয়া মিছিলের কিন্তু একটাই বার্তা, যে তারা যে হচ্ছে মুসলমানের যে হচ্ছে ত্যাগ, সত্যর, ন্যায়ের পথে থাকা, সেই বার্তাটাই কিন্তু হচ্ছে তারা তাজিয়া মিছিল থেকে দিতে চাচ্ছেন। তো এই ছিল আমার কাছে রাজধানীর হোসনে দালানের তাজিয়া মিছিলের সর্বশেষ তথ্য। রাজধানীর আজিমপুর থেকে সরাসরি যুক্ত ছিলাম।
আন্তর্জাতিক নির্যাতন বিরোধী দিবস উপলক্ষে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আলোচনা সভায় বক্তব্য রাখছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি যাচ্ছে সেখানে। আমাদের নূর খান ভাই যে কথাগুলো বললেন অত্যন্ত আতঙ্কের কথা। যদি আবার সেই ধরনের কোনো আচরণ দেখা যায়, আমাদেরকে সমবেতভাবে তার প্রতিরোধ করতে হবে। আর আমাদের চিফ প্রসিকিউটর আসার কথা শুনিয়েছেন, অত্যন্ত আন্তরিক মানুষ, কাজের মানুষ। আমি বিশ্বাস করি যে খুব দ্রুত বিচারগুলো এগিয়ে যাবে এবং এটার জন্য সহযোগিতা করার জন্য সরকারের তরফ থেকে যেন সম্পূর্ণ ব্যবস্থা আমরা করার চেষ্টা করব। আমরা ভাতা ব্যাপারে আমি নিজে সোচ্চার। আমি বারবার করে বলেছি, যদি মুক্তিযোদ্ধাদের ভাতা দেওয়া হয়, জুলাই যোদ্ধাদের ভাতা দেওয়া হয়, তাহলে গুম হয়ে পরিবারগুলোকে কেন ভাতা দেওয়া হবে না? অবশ্যই ভাতা দিতে হবে এবং সেটা আমরা এই বাজেটেই তার প্রভিশন রাখার ব্যবস্থা করবো ইনশাল্লাহ। এটা কম্পেনসেট করা যাবে না তাদের ক্ষতিগুলো, পাশে তো দাঁড়াতে পারি আমরা। আমাদের রাষ্ট্র হিসেবে আমরা তাদের সহযোগী হিসেবে তাদের পাশে তো দাঁড়াতে পারি, তাদেরকে সাহস দিতে পারি। যখন এই বাচ্চাগুলো বড় হচ্ছে, ভালো স্কুলে পড়া, একটু ভালো থাকা এবং তাদের ভবিষ্যৎকে নির্মাণ করবার জন্য সুযোগ সৃষ্টি করে দেওয়া, এই বিষয়গুলো তো রাষ্ট্র করতে পারে। আমি বিশ্বাস করি যে এগুলো রাষ্ট্র করবে, এটা রাষ্ট্রের দায়িত্ব বলে আমি বিশ্বাস করি। আমি কথা বেশি বলবো না। আমি এই কথা বারবার করে বলতে চাই যে আমরা আর এই গুম হয়ে যাওয়া ঘটনাগুলোর সঙ্গে সম্পৃক্ত হতে চাই না ভবিষ্যতে। এটা তো একটা হিউম্যানিটির বিরুদ্ধে একটা ক্রাইম, মানবতার বিরুদ্ধে একটা অপরাধ। প্রকাশ্যে এদের বিচার হওয়া উচিত এবং এদের শাস্তি হওয়া উচিত। আল্লাহর অশেষ রহমতে সবচেয়ে ভয়াবহ যে লোকটা, এই জিয়া। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট থেকে সরাসরি যুক্ত ছিলাম। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক নিয়ে বেইজিং এ ব্রিফিং চলছে। সরাসরি যাচ্ছে সেখানে। সায়েন্স, কালচার অ্যান্ড পাবলিক হেলথ কমিটির ভাইস চেয়ারপারসন, এনপিসি স্ট্যান্ডিং কমিটির সেক্রেটারি জেনারেল, প্রেসিডেন্টের অফিসের ডিরেক্টর, প্রেসিডেন্টের অফিসের সেক্রেটারি এবং বাংলাদেশে চীনের নিযুক্ত অ্যাম্বাসেডর। অত্যন্ত হাই লেভেলের ডেলিগেশনে বাংলাদেশ এবং চীনের দ্বিপাক্ষিক সম্পর্কের অত্যন্ত গুরুত্বপূর্ণ সব বিষয় নিয়ে সবিস্তরে আলোচনা করা হয়েছে, যেখানে নির্ধারিত হয়েছে যে এই ঐতিহাসিক সম্পর্কের মূল ভিত্তি হবে মিউচুয়াল ট্রাস্ট, রেসপেক্ট, কোঅপারেশন এবং অবশ্যই দুই দেশের নিজস্ব স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি। আমাদের এই দ্বিপাক্ষিক আলোচনার পর মাননীয় প্রধানমন্ত্রী এবং চীনের নেতৃত্বের সম্মতির উপর ভিত্তি করে মোট 17টি মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং বা এমইউ স্বাক্ষরিত হয়েছে। তার মাঝে 13টি বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী এবং চীনের মাননীয় প্রিমিয়ারের উপস্থিতিতে দুই দেশের বিভিন্ন গভর্নমেন্টের মিনিস্ট্রি টু মিনিস্ট্রি সিগনেচার হয়েছে। 3টি হয়েছে বাংলাদেশের বিডার সাথে, এখানকার বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে, এবং একটা হয়েছে পলিটিক্যাল পার্টি টু পলিটিক্যাল পার্টি, অর্থাৎ বিএনপি বাংলাদেশে বর্তমানে যে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে রয়েছে এবং চীনের ক্ষমতাধর যে রাজনৈতিক দল রয়েছে চাইনিজ কমিউনিস্ট পার্টির সাথে। সুতরাং 13টি মিনিস্ট্রি টু মিনিস্ট্রি, 3টি বিডার সাথে এখানকার বিভিন্ন প্রতিষ্ঠানের, এবং দুটি দেশের বর্তমানে রাষ্ট্র পরিচালনায় যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের ভেতরে। আমাদের টোটালে ঐতিহাসিক সফরের উপর ভিত্তি করে একটি জয়েন্ট কমিউনিকে, যেটাকে আমরা বাংলায় বলি যৌথ ইশতেহার প্রণীত হচ্ছে। সেখানে 16টি পয়েন্ট থাকবে, অর্থাৎ 16 পয়েন্ট সম্বলিত একটি যৌথ ইশতেহার, যেটি আপনারা খুব শীঘ্রই পাবেন পাবলিকলি। সেখানে এই পুরো সফরের বিস্তারিত যে আন্ডারস্ট্যান্ডিংগুলো হয়েছে, যেখানে ঐক্যমত্য হয়েছে, সেই কনসেনসাসগুলো তুলে রাখা হবে। আমরা অত্যন্ত গর্বিত যে চীনে আমরা যাদের সাথে কথা বলেছি, এখানকার অনারেবল প্রেসিডেন্ট, অনারেবল প্রাইম মিনিস্টার, যিনি প্রিমিয়ার এখানে বলা হয়, এবং অনারেবল স্পিকার ইকুইভ্যালেন্ট, ওনারা প্রত্যেকে বাংলাদেশ এবং চীনের 50 বছরের সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে অসাধারণ অনবদ্য ভূমিকা রয়েছে তার ভূয়সী প্রশংসা করেছেন। চীনের প্রত্যেকে বাংলাদেশ এবং চীনের আজকে যে অবস্থানে রয়েছে সম্পর্কের দিক থেকে, তার পেছনে বিএনপি একটি রাজনৈতিক দল হিসেবে এবং বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেভাবে অত্যন্ত ইতিবাচকভাবে বিভিন্ন সময় ফ্যাসিলিটেট করেছেন,
পলিসি দিয়েছেন, বারবার এখানে রাষ্ট্রীয় সফর করেছেন, সেগুলোকে ওনারা ডিপলি অ্যাপ্রিসিয়েট করেছেন। বাংলাদেশের দিক থেকে মাননীয় প্রধানমন্ত্রী আবারও নিশ্চিত করেছে আমাদের ওয়ান পলিসি, ওয়ান চায়না পলিসি, অর্থাৎ চায়নাকে আমরা একটি একক রাষ্ট্র হিসেবে দেখি, যার ভিতর তাইওয়ানও অন্তর্ভুক্ত রয়েছে, সেটি সুসংহতভাবে সুনিশ্চিত করেছেন। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে আসার পর গত 4 মাসে ওনার যে পিপল সেন্ট্রিক পলিসিগুলো রয়েছে, জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য, সমস্যা সমাধানের জন্য বিভিন্ন সেক্টরে যে পলিসিগুলো গৃহীত হয়েছে, অত্যন্ত দ্রুততার সাথে বাস্তবায়ন শুরু হচ্ছে, সেগুলোর জন্য চীনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। ওনারা এটিকে খুব ডিপলি এবং গ্রেটলি অ্যাপ্রিসিয়েট করেছেন এবং বলেছেন যে জনগণের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন সেক্টরে এই পলিসিগুলো বাস্তবায়নের জন্য যেখানে যতটুকু করা প্রয়োজন, চীন বাংলাদেশের সাথে থাকবে এবং পাশে থাকবে। আমাদের সবচেয়ে বড় ট্রেডিং পার্টনার চীন, এবং এখানে আমাদের এক্সপোর্টের পরিমাণ খুব সীমিত, কিন্তু চীন থেকে বাংলাদেশে ইম্পোর্টের পরিমাণ অত্যন্ত বেশি। কিন্তু এটাকে নিয়ে দুই দেশের রাষ্ট্রপ্রধানের ভিতরে, সরকার প্রধানের ভিতরে আলাপ আলোচনার জন্য ডিটেল প্ল্যাটফর্মে আলোচনা হয়েছে এবং সেখানে বলা হয়েছে কিভাবে বাংলাদেশ থেকে আমরা ট্রেড গ্যাপটা কমাতে পারি। যেমন যেসব ক্ষেত্রে বাংলাদেশ থেকে প্রোডাকশন ক্যাপাসিটি রয়েছে, ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি রয়েছে, সেই সেক্টরগুলোকে আমরা আইডেন্টিফাই করতে পারি কিনা এবং তার থেকে এক্সপোর্ট করে বাংলাদেশে আমরা বাড়াতে পারি কিনা। ফর ইনস্টেন্স, আমাদের এগ্রিকালচারাল প্রোডাকশন কীভাবে বাড়াবো। যে গার্মেন্টস রপ্তানি হয় বাংলাদেশ থেকে, তার একটা বড় অংশ র ম্যাটেরিয়ালস কিন্তু আমরা চীন থেকে বাংলাদেশে প্রথমে আমদানি করি, দেন বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে রপ্তানি করি। সেই প্রোডাক্টগুলোকে আমরা র ম্যাটেরিয়ালস হিসেবে বাংলাদেশে প্রডিউস করতে পারি কিনা, এগুলো নিয়ে যথেষ্ট আলোচনা হয়েছে। চীনের বেইজিং থেকে সরাসরি যুক্ত ছিলাম। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স সরকারের আইন সংশোধন করে এবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসিকে আধুনিক অস্ত্র দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সকালে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে ওসমানী স্মৃতি মিলনায়তনে আলোচনা সভায় একথা বলেন তিনি। এ সময় মন্ত্রী আরও বলেন, সংশোধিত আইনে মাদক শনাক্তকরণে ডগ স্কোয়াড গঠন, আসামিদের গ্রেফতারের পর তাদের রাখতে হাজতখানা তৈরি, আধুনিক পরীক্ষাগারের বিধান রাখা হবে। মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স অবস্থানের জন্যই এমন সিদ্ধান্ত বলে জানান সালাউদ্দিন আহমেদ। বলেন, মাদকের বিস্তার ঘটায় তরুণ ও যুব সমাজের সম্ভাবনায় ভবিষ্যৎ ধ্বংস হচ্ছে। তাই মাদক নিয়ন্ত্রণে দেশ জুড়ে শক্তিশালী সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি। নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করছে ডিএনসি। বের করা হয় বর্ণাঢ্য ল্যারি। পোশাকে দেখতে লাগে পুলিশের মতো, স্টারও আছে, কিন্তু হাতে অস্ত্র নাই। তারা ফাইট করতে যাচ্ছে সশস্ত্র মাদক কারবারিদের সাথে, ব্যবসায়ী প্রডিউসারদের সাথে বা পাচারকারীদের সাথে। গুলিবিদ্ধ হচ্ছে, পুরস্কৃত করলাম, আজকে জীবন যেতে পারত। সেজন্য আমরা আইন আনছি, আগামী 2-1 দিনের মধ্যে সেই আইনটা পার্লামেন্টে প্লেস হবে ইনশাআল্লাহ। সময় সংবাদে আরো থাকছে। মেহেরপুর সীমান্তে আজ আরও 3 জনকে পুশিং চেষ্টা ভারতের, রুখে দিল বিজেপি। শূন্যরেখায় অবস্থান, সতর্ক গ্রামবাসী। সরকার গণরায়কে উপেক্ষা করেছে অভিযোগ করে জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, জনগণের দাবি আদায় ও বাস্তবায়নে বিরোধী দল সংসদের ভেতরে এবং বাইরে সমানভাবে ভূমিকা রাখবে। সকালে রাজধানীর আল ফালা মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সরকার বিরোধী কোনো সিদ্ধান্ত বা গণবিরোধী কোনো সিদ্ধান্ত নিলে তার প্রতিবাদ এবং প্রয়োজনে প্রতিরোধ গড়ে তোলা হবে। এ সময় তিনি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির সমালোচনা করে জনগণকে ন্যায্য অধিকার আদায়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। পরবর্তীতে দুনিয়াতে যাদেরই আগমন ঘটেছে তারা সকলেই এই দুজনের বংশ। প্রায় 70% জনগণের এই মতকে অগ্রাহ্য করল। ফলে আমরা যেখানে ছিলাম সেখানেই থেকে গেলাম, কোনো পরিবর্তন আসলো না। জনগণ শুধু হতাশ নয়, ক্ষুব্ধ। প্রথমত, তাদের ভোটের মূল্যায়ন কেন করা হলো না? ইতিমধ্যে এই দাবি বাস্তবায়নের জন্য 11 দলীয় ঐক্যের পক্ষ থেকে ধারাবাহিক কর্মসূচি পালন করছে। এটা কোনো দলের জন্য নয়, কোনো ঐক্য জোটের জন্যও নয়, এই দাবি জনগণের জন্য। এই রায় দিয়েছে জনগণ, জনগণের স্বার্থেই এই দাবি বাস্তবিত হতে হবে। এবার ফিফা বিশ্বকাপের খবর। বিশ্বকাপে অঘটনের জন্ম দিল ইকুয়েডর। ই গ্রুপে শেষ ম্যাচে পিছিয়ে পড়ো 4বারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে
2-1 গোলে হারিয়ে রাউন্ড অফ 32-তে জায়গা করে নিয়েছে লাতিন অঞ্চলের দেশটি। জার্মানদের বিপক্ষে ইতিহাসে এটাই তাদের প্রথম জয়। আর 20 বছর পর নকআউট পর্বে ওঠে ইকুয়েডর। একই গ্রুপে কুরাসাওয়ের বিপক্ষে 2-0 গোলের জয় পেয়েছে আইভরি কোস্ট। গ্যালারি থেকে ডাগ আউট, কোচ ফুটবলারদের চোখেও কান্না। চোখের এই জল হতাশা নয়, জার্মানিকে থামিয়ে ইকুয়েডরের ইতিহাস গড়ার আনন্দ আর এবারের বিশ্বকাপের অঘটন। ম্যাচের আগে জার্মানি ছিল সবার চোখে ফেভারিট। ইকুয়েডরের বুক ভরা হতাশা, কারণ 1 হার 1 ড্রতে বিশ্বকাপের মঞ্চে ঝুলেছিল তাদের ভাগ্য। গ্রুপ পর্বের শেষ ম্যাচে প্রতিপক্ষ 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন, যাদের ইতিহাসে কখনোই হারাতে পারেনি দক্ষিণ আমেরিকার দেশটি। আর এই ম্যাচে হার মানেই বিদায় নিশ্চিত। ম্যাচের দ্বিতীয় মিনিটেই বড় ধাক্কা। লেওর সানের বিতর্কিত এক গোলে এগিয়ে যায় জার্মানি। মুহূর্তে স্তব্ধ হয়ে যায় ইকুয়েডরের সমর্থকরা। ডাগআউটে নীরব কান্না, গ্যালারিতে হতাশা, কিন্তু এই কান্নায় যেন রূপ নেয় অগ্নিকুণ্ডে। ইকুয়েডরের পাল্টা জবাব, আর সেটাই বদলে দেয় পুরো ম্যাচের গল্প। নিলসন অ্যাঙ্গুলোর এক অসাধারণ আক্রমণ শেষ হয় দুর্দান্ত এক শটে। জার্মান গোলরক্ষক ম্যানুয়েল নয়ার হাত দেওয়ার সুযোগটাই পাননি। মুহূর্তেই বদলে যায় দৃশ্যপট। কান্না থেমে গ্যালারিতে শুরু হয় বাঁধ ভাঙা উল্লাস। 1-1 সমতা ইকুয়েডর। আর অ্যাঙ্গুলোর এই গোলকে এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত অন্যতম সেরা গোলের একটি বললেও ভুল হবে না। এরপর ম্যাচ যত গড়িয়েছে ততই বেড়েছে ইকুয়েডরের আত্মবিশ্বাস। মাঝমাঠ, বলের নিয়ন্ত্রণ, আক্রমণ, সব মিলিয়ে জার্মানির ওপর চাপ বাড়তে থাকে। 77 মিনিটেই লেখা হয় সেই অবিস্মরণীয় মুহূর্ত। কেভিন রদ্রিগেজের ফ্লিক থেকে গঞ্জালো প্লাটা বল পাঠান জালে। নিউ জার্সি স্টেডিয়াম কেঁপে ওঠে ইকুয়েডরের সমর্থকদের উচ্ছ্বাসে। শেষ বাঁশির পর দৃশ্যটা ছিল কান্না, বদলে গেছে ইতিহাস। 3 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে ইকুয়েডর পৌঁছে গেছে বিশ্বকাপের রাউন্ড অফ 32-তে আর লিখে ফেলেছে নিজেদের সবচেয়ে বড় অধ্যায়। 2006 সালের পর ইতিহাসে দ্বিতীয়বারের মতো নকআউট পর্বে জায়গা করে নিল দেশটি। গ্রুপের আরেক ম্যাচে আইভরি কোস্টের প্রতিপক্ষ কুরাসাও। সুযোগ পেয়েই চমক দেখাচ্ছে দেশটি। শেষ ম্যাচে নিকোলাস পেপের জোড়া গোলে 2-0 জয় তুলে ইতিহাস গড়ে প্রথমবারের মতো রাউন্ড অফ 32-তে আইভরি কোস্ট। তবে 6 পয়েন্ট পেলেও গোল ব্যবধানে জার্মানির চেয়ে পিছিয়ে থাকায় গ্রুপে রানার্স আপ হয়ে পরের রাউন্ডে খেলবে আইভরি কোস্ট। তামিম হোসেন, সময় সংবাদ। দাপুটে জয় গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে নেদারল্যান্ডস। কানসাস সিটি স্টেডিয়ামে তিউনিসিয়াকে 3-1 গোলে হারিয়েছে ডাচরা। রাউন্ড অফ 32-তে তাদের প্রতিপক্ষ মরক্কো। এফ গ্রুপের আরেক ম্যাচে সুইডেনের সঙ্গে 1-1 গোলে ড্র করে গ্রুপ রানার্স আপ হয়ে পরের রাউন্ডে জাপান। নকআউট পর্বে এশিয়ার প্রতিনিধিদের প্রতিপক্ষ 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। বিশ্বকাপের প্রথম ম্যাচেই জাপানের কাছে হোঁচট খেয়েছিল নেদারল্যান্ডস। পরের ম্যাচে অবশ্য দারুণভাবে ঘুরেও দাঁড়ায় ডাচরা। সেই জয়ের ধারা অব্যাহত রেখে এবার তিউনিসিয়াকেও উড়িয়ে দিল তারা। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে কোনো পাত্তাই পায়নি আফ্রিকার দলটি। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে নেদারল্যান্ডস। এর ফলও আসে দ্রুত। যদিও ম্যাচের 3 মিনিটে আত্মঘাতী গোলে এগিয়ে যায় ডাচরা। ডান দিক থেকে ডামফ্রিজের গোলমুখে বাড়ানো বল নিজেদের জালেই জড়িয়ে দেন তিউনিসিয়ার অধিনায়ক ইলিয়াস স্কিহিরি। ব্যবধান দ্বিগুণ হতেও বেশি সময় লাগেনি। 7ম মিনিটে ফ্রি কিক থেকে বক্সে হেড করেন ফন ডাইক। ক্লিয়ার করার চেষ্টা করেও ব্যর্থ হন তিউনিসিয়ার ডিফেন্ডাররা। সেই সুযোগে জোরালো ভলিতে ঠিকানা খুঁজে নেন ব্রায়ান ব্রবি। প্রথমার্ধেই 2 গোলের লিড নিয়ে বিরতিতে যায় কোম্যানের শিষ্যরা। বিরতির পর ঘুরে দাঁড়াতে মরিয়া হয়ে ওঠে তিউনিসিয়া। তাদের সেই চেষ্টা সফল হয় ম্যাচের 54 মিনিটে। হাজেম মাস্তুরির গোলে ব্যবধান 2-1 করে তিউনিসিয়া। ম্যাচের 62 মিনিটে ব্যবধান 3-1 করেন ইয়ান পল হেকে। এরপর ম্যাচে ফেরার আর সুযোগ পায়নি তিউনিসিয়া। শেষ পর্যন্ত 3-1 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে নেদারল্যান্ডস। অন্যদিকে এফ গ্রুপের আরেক ম্যাচে সুইডেনের বিপক্ষে 1-1 গোলের ড্র করে গ্রুপ রানার্স আপ হয়ে নকআউট পর্বে পা রেখেছে জাপান। তবে শেষ ম্যাচ জিততে না পারলেও 4 পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থেকে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে সুইডেন। রাউন্ড অফ 32-তে সুইডিশদের প্রতিপক্ষ হতে পারে ফ্রান্স। আর কোনো পয়েন্ট না পাওয়ায় গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে তিউনিসিয়া। আহমেদ হৃদয়, সময় সংবাদ। গ্রুপ চ্যাম্পিয়ন নিশ্চিত হয়ে যাওয়ায় জর্ডানের বিপক্ষে ম্যাচে অন্তত 5 পরিবর্তন নিয়ে মাঠে নামবে আর্জেন্টিনা। লিওনেল মেসির খেলা নিয়ে সংশয় তৈরি হলেও তিনি থাকছেন শুরুর একাদশে। তবে খেলবেন না মেডিনা, পারেদেস, ম্যাকআলিস্টার এবং দ্রিপল। এই ম্যাচে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ অভিষেক হতে পারে অন্তত 4 ফুটবলারের। যুক্তরাষ্ট্র থেকে আলবিলিস্তেদের খবর জানাচ্ছেন এস এম ইকবাল।
গ্রুপ জে থেকে চ্যাম্পিয়ন হয়ে এরই মধ্যে বিশ্বকাপের নকআউট পর্ব অর্থাৎ রাউন্ড অফ 32 নিশ্চিত করেছে আর্জেন্টিনা। তাই জর্ডানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচটা তাদের কাছে কেবলই আনুষ্ঠানিকতার, আর তাই জোরে সোরে উচ্চারিত হচ্ছে এই ম্যাচে অন্তত 5 থেকে 6টি পরিবর্তন নিয়ে মাঠে নামতে পারে আর্জেন্টিনা। সেই ক্ষেত্রে লিওনেল মেসির অবস্থান কি হবে? মেসি ভক্তদের জন্য সুখবর, জর্ডানের বিপক্ষে একেবারে শুরু থেকে আরও একটা মেসি ম্যাজিকের প্রত্যাশা চাইলে আপনারা করতে পারেন। ডিফেন্স লাইন অন্তত 2টি পরিবর্তন আসছে। গেল ম্যাচে ক্রিস্টিয়ান রোমেরো একটি চোট পেয়েছেন, তার জায়গায় জর্ডানের বিপক্ষে শুরুর একাদশে জায়গা পেয়ে যেতে পারেন মার্কো সেনেসি। লেফট ব্যাক পজিশনে ভ্যালেন্টিন বার্কো সুযোগ পেয়ে যাচ্ছেন প্রথম ম্যাচ খেলার বিশ্বকাপের। ফাকুন্দো মেদিনা লাস্ট ম্যাচটা আর্জেন্টিনার হয়ে দুর্দান্ত পারফর্ম করলেও তিনি কিন্তু একটি হলুদ কার্ড কনসিড করেছেন। মিডফিল্ডের কেন্দ্রটা বলা যেতে পারে ম্যাক অ্যালিস্টারকে ঘিরেই কিন্তু কেন্দ্রীভূত হয়েছে। তার রিকভারির জন্য এই ম্যাচটায় তাকে বিশ্রামে রাখতে চাই টিম ম্যানেজমেন্ট। তার জায়গায় সুযোগ পেতে পারেন প্যালাসিওস। রদ্রিগো ডি পলের জায়গায় জর্ডানের বিপক্ষে ম্যাচে খেলছেন উইলিয়ানো সিমিওনে, যিনি অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে ঠিক এই পজিশনটায় দুর্দান্ত মৌসুম কাটিয়েছেন। একই সঙ্গে ফরওয়ার্ড লাইনেও একটি পরিবর্তন আসতে যাচ্ছে। হোসে ম্যানুয়েল লোপেজ, তার উপর আস্থা রাখতে চলেছে আর্জেন্টাইন টিম ম্যানেজমেন্ট। লিওনেল মেসির সঙ্গে তাকে পরীক্ষায় করে নিতে চায়, আসলে বাজিয়ে দেখতে চায়, যেহেতু এই ম্যাচটা আর্জেন্টিনার জন্য খুব বেশি একটা গুরুত্বপূর্ণ না। এরই মধ্যে আর্জেন্টিনা রাউন্ড অফ 32 নিশ্চিত করে ফেলেছে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে, সুতরাং তাদের অন্য কোনো সমীকরণ নেই। তাই দলের কিছু গুরুত্বপূর্ণ ফুটবলারদের বিশ্রামে রেখে তাদেরকে পুরোপুরি ফিট করার জন্যই আর্জেন্টিনা কিন্তু জর্ডানের বিপক্ষে মাঠে নামতে চায়, যেখানে তাদের লক্ষ্য জয় তুলে নেওয়া। টিম ম্যানেজমেন্টের চিন্তা একটাই, গ্রুপ পর্বে যেভাবে আর্জেন্টিনা শুরু করেছে সেটার ধারাবাহিকতা যাতে নকআউট পর্বেও থাকে। এস.এম. ইকবাল, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। আবারও মেহেরপুর সীমান্ত দিয়ে 3 জনকে পুশিনের চেষ্টা করেছে বিএসএফ। বিজিবির বাধায় ফেরত যেতে বাধ্য হয়েছে। ভোরে গাংনী উপজেলার ধলা সীমান্তের শূন্য রেখায় 136 মেইন পিলারের কাছে কাটা তারের গেট দিয়ে তাদের বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবি ও স্থানীয়দের বাধার মুখে শূন্যরেখায় অবস্থান করে তারা। সকাল 8টা থেকে 8:30টার মধ্যে ওই 3 জনকে ভারতে ফেরত নিয়ে যায় বিএসএফ। সপ্তাহ ধরে পানির জন্য হাহাকার রাজধানীর পূর্ব কাজীপাড়ায়। ওয়াসার জোনাল অফিস বলছে লাইনে কারিগরি ত্রুটির কারণেই সংকট। তবে সময় সংবাদের অনুসন্ধান বলছে শুধু কারিগরি ত্রুটি নয়, এর পেছনে রয়েছে অবৈধ পানি বাণিজ্যের এক চক্র। সুয়ারেজ পাইপের ভেতর দিয়ে অবৈধ একাধিক সংযোগ পাইপ গেছে ওয়াসার মূল লাইনে। সেখান থেকে বেশ কিছু বাসা বাড়িতে যাচ্ছে 24 ঘন্টা পানির প্রবাহ। অনুপ দত্তের ছবিতে আবু সাইদ নিশানের প্রতিবেদন। শুধু হাওয়া আসে, পানির কোনো খোঁজ খবর নাই। কি আল্লাহর গজব পড়লো যে এখানে পানিটা উদা হয়ে গেল। বর্ষাও এখানে কম বেশি হয়ে যাচ্ছে। একের পর এক ওয়াসার পানি ভর্তি গাড়ি ঢুকছে পূর্ব কাজীপাড়ার আলাকসা রোড সহ মহল্লার বিভিন্ন সড়কে। গাড়ির এই আসা যাওয়াই বলে দেয় এলাকায় চলছে তীব্র পানির সংকট। এ নিয়ে মিডিয়ায় সংবাদ হলে কয়েকদিন পানি সরবরাহ স্বাভাবিক হয়, কিছুদিন পর আবারও একই দুর্ভোগ। যে পানিটা ময়লা, ওই যে ওখানে পানি, ওটাও প্রচন্ড ময়লা। ভোগান্তি সঙ্গী করে চলছে এখানকার জনজীবন। স্থানীয় বাসিন্দা মোর্শেদা বেগমের সংগ্রামটাও আরো কঠিন। ঘরে প্যারালাইজড স্বামী সহ 4 সদস্যের পরিবার। পানি ছাড়া কিভাবে চলবে জীবন? ঘুম থেকে উঠেই তো আমরা পানির প্রয়োজন, তাই না? খাওয়ার পানিটাও নাই আমাদের। একই সমস্যায় আরো অনেক পরিবার। বালতি, ড্রাম, বোতল নিয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় থাকেন তারা। লাস্ট 7 ডেজ আমরা টোটালি 1 ফোঁটা পানিও পাইনি। 3 গাড়ি 4 গাড়ি করে পানি কিনতে হয়, তাতে তো হয় না। পড়াশোনা ফেলে, খেলাধুলা ফেলে আমার খালি বালতি নিয়ে দৌড়াদৌড়ি করতে হচ্ছে। সংশ্লিষ্ট সংস্থার কাছে বারবার ধর্ণা দিয়ে মিলছে না সমাধান। উত্তরের প্রশাসকের অনুরোধেও সমাধান হয়নি পানির সমস্যার। স্থানীয়দের দাবি, সংকটের পেছনে শুধু কারিগরি ত্রুটি নয়, রয়েছে অবৈধ পানি বাণিজ্যের একটি চক্র। সংযোগের বিনিময়ে হাতিয়ে নেওয়া হচ্ছে লাখ লাখ টাকা। তারা বিভিন্ন জায়গায় রাস্তার লাইন কেটে পানির লাইন দিচ্ছে, হিউজ পরিমাণ টাকা চাচ্ছে। আমাকেও প্রস্তাব দিছিল, 35,000 টাকাও চাইছিল, তাহলে লাইন দিবে, পানি দিবে। এলাকাবাসীর অভিযোগ ধরে কারিগরি ত্রুটির অনুসন্ধানের নামে সময় সংবাদ। সুয়ারেজ লাইনে দেখা যাচ্ছে অসংখ্য পাইপের সংযোগ। এই সংযোগগুলোর মধ্য দিয়েই কিন্তু অবৈধভাবে বিভিন্ন বাসাবাড়িতে পানির সংযোগ দেওয়া হচ্ছে।
পুরা ব্যায়াম গলি আমার হাতে কাজ করা। এদিকে অবৈধ পানির সংযোগ নিতে সময় সংবাদের কথা হয় সিন্ডিকেটের 2 সদস্যের সঙ্গে, সেখানেও পাওয়া যায় সত্যতা। একসাথে দুই একটা কাজ করলে সমন্বয় করে কম বেশ করা যায়। জনি ভাই কমিশনার ভাইকা উনাকে শহরে নিয়ে সব কাজগুলো করে যাতে মানুষ কোনোভাবে হ্যারাসমেন্ট না হয়। অভিযোগের বিষয়ে জানতে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে কেউ ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তবে গ্রাহক হিসাবে কথা বলতে গেলে ওয়াসার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বলছেন বাকুবদা পাম্পের যান্ত্রিক সমস্যার কারণেই সরবরাহ ব্যাহত হচ্ছে। গত 3 দিন হয় আমাদের সাভার কেরানীগঞ্জ বাকুবদা যে প্ল্যান্ট আছে প্ল্যান্টটা একটু ফল করছে। সিটি কর্পোরেশনের ড্রেনের ভিতর থেকে লাইন নিল, এই দায়িত্ব কি শুধু ওয়াসা? এ বিষয়ে সশরীরে ও মুঠোফোনে বেশ কয়েকবার ওয়াসার প্রধান কার্যালয়ে যোগাযোগ করা হলে সেখান থেকেও পাওয়া যায়নি সদুত্তর। নগর জীবনের মৌলিক সেবাগুলোর একটি নিরাপদ ও নিরবিচ্ছিন্ন পানি সরবরাহ। স্থানীয়দের অভিযোগ, সংকটকে কাজে লাগিয়ে অবৈধ সংযোগের বাণিজ্য চলছে। এখন প্রশ্ন হচ্ছে, তবে কি কৃত্রিম সংকট তৈরি করে ফায়দা নিচ্ছেন সিন্ডিকেটের সদস্যরা? আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। গাইবান্ধায় নতুন করে বাড়ছে ব্রহ্মপুত্র ও ঘাঘট নদীর পানি। একই সঙ্গে শুরু হয়েছে নদী তীরবর্তী এলাকায় ভাঙন। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে গত 12 ঘন্টার ব্যবধানে ব্রহ্মপুত্র নদের পানি 15 সেন্টিমিটার এবং ঘাঘট নদীর পানি 10 সেন্টিমিটার বেড়েছে। তবে এখনও বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া, বালাসীঘাট, রেলগেট, তিস্তা নদীর বাংলা বাজার সহ বিভিন্ন পয়েন্টে নদী ভাঙন দেখা দিয়েছে। এদিকে ভারতের মেঘালয়ে বৃষ্টি কম হওয়ায় সুনামগঞ্জের জাদুকাটা, পাটলাই, চেলা সহ বিভিন্ন নদ নদীর পানি কমছে। এতে নিম্নাঞ্চলে ফিরেছে স্বস্তি। কুড়িগ্রামে নদ নদীতে পানি কমতে শুরু করায় তীব্র হয়েছে নদী ভাঙন। সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বাদশা সৈকত। সরাসরি যাচ্ছি তার কাছে। গত 1 সপ্তাহ পূর্বে কিন্তু কুড়িগ্রামে যে বন্যার পূর্বাভাস দিয়েছিল পানি উন্নয়ন বোর্ড, যে উজানে ভারী বৃষ্টিপাতের ফলে নদ নদীগুলোতে পানি বৃদ্ধি পাবে এবং স্বল্পমেয়াদী বন্যার সৃষ্টি হবে, সেই পূর্বাভাসের কারণে কিন্তু কুড়িগ্রামে যে প্রধান 16টি নদ নদীর মধ্যে প্রধান যে 4টি নদ নদী ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা এবং দুধকুমার, সেই নদ নদীর পানি কিন্তু বৃদ্ধি অব্যাহত ছিল। কিন্তু গতকাল থেকে তিস্তা, ধরলা এবং দুধকুমারের পানি কিছুটা হ্রাস পেতে শুরু করলেও ব্রহ্মপুত্রের পানি কিন্তু বৃদ্ধি অব্যাহত রয়েছে। আবার আজ নতুন করে কিন্তু যে বন্যা সতর্কীকরণ কেন্দ্র যে পূর্বাভাস দিয়েছে, আগামী 2 জুলাইয়ের মধ্যে এই নদ নদীর উজানে ভারতের অংশে ভারী বৃষ্টিপাত হলে সেই বৃষ্টিপাতের পানি যখন নামবে তখন কিন্তু আবারও বন্যার পরিস্থিতি সৃষ্টি হবে এবং স্বল্পমেয়াদী বন্যা হবে। এই যে পূর্বাভাস এবং নদ নদীর পানি উঠানামার মধ্যে কিন্তু যদি দেখায় যে আমি যে জায়গাটিতে রয়েছি এটি সদর উপজেলার যাত্রাপুর, এখানে কিন্তু এই পানি উঠানামার কারণে এই নদ নদীর যে ভাঙ্গন সেটি কিন্তু শুরু হয়ে গেছে এবং এখানকার যে মানুষজন রয়েছে তারা জানিয়েছে যে এখানে ভাঙ্গন অব্যাহত থাকলেও কিন্তু যে কার্যকরী ব্যবস্থা ভাঙ্গন রোধের সেটি কিন্তু নেই। তারা বারবার যোগাযোগ করে তারা কিন্তু কোনো সুরাহা পাচ্ছে না। এবং এর পাশাপাশি আমি কুড়িগ্রামের যে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তার সাথে কথা বলেছি যে এই মুহূর্তে কিন্তু ভাঙ্গন চলছে ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা এবং দুধকুমারের প্রায় 36টি পয়েন্টে। তিস্তায় রয়েছে বিদ্যানন্দ ইউনিয়নের রামহরি এবং সদরে রয়েছে কালির আলগা এবং এই যে বানিয়েপাড়া সহ 36টি পয়েন্টে যে ভাঙ্গন অব্যাহত রয়েছে এই পানি ওঠানামার কারণে। সেই 36টি পয়েন্টের মধ্যে মাত্র 15 থেকে 20টি পয়েন্টে যে ভাঙ্গন রোধের চেষ্টা করছে সেটা অস্থায়ী ভিত্তিতে বালু ভর্তি জিও ব্যাগ ফেলে। আর যদি দেখাই যে পানি কিন্তু নদ নদীগুলোতে যে স্রোত সেটি কিন্তু রয়েছে, নদ নদীগুলোতে পানি কিন্তু টইটুম্বুর রয়েছে। এর মধ্যে যে নতুন করে পূর্বাভাস দেওয়া হয়েছে, এই পূর্বাভাসের ফলে যদি আবারও পানি বৃদ্ধি পায়, অর্থাৎ যদি আবারও পানি নেমে আসে উজান থেকে, তাহলে কিন্তু একটা বন্যা পরিস্থিতির আবারও সৃষ্টি হবে। এবং সেক্ষেত্রে আমি এই নদী পাড়ের যে মানুষ রয়েছে এবং নদ নদীর এই অববাহিকার মানুষজন যারা রয়েছে তাদের সাথে আমি কথা বলেছি। তারা যে বিষয়টি আমাকে জানিয়েছে যে আসলে যদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হয় তাহলে কিন্তু তারা একটা চরম দুর্ভোগের মধ্যে পড়বে এবং সেক্ষেত্রে যদি তারা তাদের গবাদি পশু এবং তাদের যে ছেলে মেয়ে বা সন্তান রয়েছে সেগুলো নিয়ে দুর্ভোগে পড়তে হবে। আর কুড়িগ্রামের যে চরাঞ্চলগুলো রয়েছে সেগুলোতে লোকজন বলেছে যে তারা বন্যা যদি হয় তাহলে প্রস্তুতি কিছুটা নিয়ে রেখেছে। এই ছিল কুড়িগ্রামের বন্যা এবং ভাঙন পরিস্থিতির সর্বশেষ। কুড়িগ্রাম থেকে সরাসরি যুক্ত ছিলাম। দেখছেন সময় সংবাদ, সঙ্গেই থাকুন।
দেখছেন সময় সংবাদ, সঙ্গেই থাকুন। এবার বাণিজ্যের খবর। সঞ্চয়পত্রে কর বৃদ্ধি নিয়ে বিতর্ক গ্রাহকদের মধ্যে। বাংলাদেশ ব্যাংক বলছে বাজেট পাস না হওয়া পর্যন্ত অগ্রিম কর কর্তন চূড়ান্ত নয়, তাই ব্যাংকগুলোর উপর আগের নিয়মে বহাল রয়েছে। তবে আর্থসামাজিক নিরাপত্তা ও প্রেক্ষাপট বিবেচনায় সঞ্চয়পত্রে কর বৃদ্ধি না করে রেশনিং বা লক্ষ্য ভিত্তিক বিনিয়োগ সীমা আরোপ ও ট্রেজারি বন্ড শক্তিশালী করার পরামর্শ অর্থনীতিবিদদের। সেলিয়া সুলতানার রিপোর্ট। 2026-27 অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সঞ্চয়পত্রের মুনাফার উপর অগ্রিম কর 5% থেকে বাড়িয়ে 10% করার প্রস্তাব দেওয়া হয়েছে। এর ফলে সঞ্চয়পত্রধারীরা মুনাফা উত্তোলনের সময় আগের তুলনায় কম অর্থ হাতে পাবেন। বিশেষ করে মধ্যবিত্ত, পেনশনভোগী ও নির্দিষ্ট আয়ের মানুষের উপর এর প্রভাব পড়বে, এমন সব তথ্য শঙ্কায় ফেলেছে সাধারণ সঞ্চয়কারীদের। তবে বাজেট এখনো জাতীয় সংসদে পাশ না হওয়ায় প্রস্তাবিত কর হার কার্যকর হয়নি। ফলে ব্যাংকগুলোর উপর আগের নিয়মই বহাল থাকছে। যদি বাড়তি কর কর্তনের বিষয় থাকে সেটা তো নেহায়েত প্রস্তাবনার মধ্যে আছে। অতএব প্রস্তাবনা অনুমোদন না হওয়া পর্যন্ত বাংলাদেশ ব্যাংক উপযাচক হয়ে ব্যাংকগুলিকে কোনো ইনস্ট্রাকশন দেওয়া এবং বাংলাদেশ ব্যাংকের ইনস্ট্রাকশন না পেয়েই ব্যাংকগুলো প্রোয়েক্টিভলি অধিক হারে কর কর্তন করা, এটা বেআইনি কাজ। এদিকে কর বৃদ্ধির পরিবর্তে সঞ্চয়পত্রের রেশনিং বা লক্ষ্যভিত্তিক বিনিয়োগ সীমা আরোপের পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। তাদের মতে সঞ্চয়পত্রকে স্বল্প আয়ের মানুষ, অবসরপ্রাপ্ত ব্যক্তি ও সামাজিক নিরাপত্তা নির্ভর জনগোষ্ঠীর জন্য সংরক্ষিত রাখা উচিত। অন্যদিকে তুলনামূলক উচ্চ আয়ের বিনিয়োগকারীদের ট্রেজারি বিল ও ট্রেজারি বন্ডে বিনিয়োগে উৎসাহিত করা যেতে পারে। 1% মার্জিনও প্রান্তিক গোষ্ঠীর জন্য কিন্তু অনেক। ধনিক শ্রেণী মানুষ যারা, তাদেরকে আসলে তাহলে সঞ্চয়পত্র না কেনার জন্য নিরুৎসাহিত করা হোক। সরকার যদি সত্যিকার অর্থেই কল্যাণের কথা ভাবে, যে সমাজের যে সকল মানুষের প্রান্তিক সঞ্চয় রয়েছে প্লাস হচ্ছে পেনশনার রয়েছে, তাদের জন্যটা শুধু সঞ্চয়পত্র, তাহলে কিন্তু বাকি মানুষগুলা যখন ট্রেজারি বন্ড বিলে যাবে তাদের জায়গাটা কিন্তু তাহলে আমি মনে করি যে সুন্দর হয়, ভালো হয়। বিশ্লেষকদের মতে কর বৃদ্ধিতে সঞ্চয়ের প্রবণতা কমতে পারে, তাই রাজস্ব বাড়ানোর পাশাপাশি ক্ষুদ্র সঞ্চয়কারীদের সুরক্ষা এবং বিকল্প বিনিয়োগ মাধ্যমের সম্প্রসারণ, এই দুয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করাই সরকারের জন্য এখন বড় চ্যালেঞ্জ। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সময় সংবাদ। আবারও বিশ্বকাপ প্রসঙ্গ। নিয়ম বহির্ভূতভাবে রেফারির সুবিধা পেয়েছেন মেসি। ফাউল করার মতো অপরাধ করলেও তা উপেক্ষা করে রেফারি। তবে ভিনির বেলায় হয়েছে ব্যতিক্রম। স্কটল্যান্ডের ফুটবলার ফাউলের আবেদন না করার পরও এমনকি ফিল্ড রেফারি সেটি উপেক্ষা করলেও ভিএআরে ফাউল দেখিয়ে বাতিল করা হয় ভিনির গোল। যুক্তরাষ্ট্র থেকে আরও জানাচ্ছেন এসএম ইকবাল। ভিনিসিয়াস জুনিয়র করলে ফাউল আর লিওনেল মেসি করলে কিছুই না। স্কটল্যান্ডের বিপক্ষে ভিনির একটি গোল বাতিল হওয়ার পর থেকে এই সমালোচনা যেন পেয়ে বসেছে এবারের বিশ্বকাপ ফুটবলের রেফারিংকে কেন্দ্র করে। সেটা কি হয়েছে যদি একটু ব্যাখ্যা করি, তারপর যাব হচ্ছে আইএফএবির রুলস আসলে কি বলছে। ভিনিসিয়াস জুনিয়র ম্যাচের 22 মিনিটে দুর্দান্ত একটি সুযোগ পেয়ে যান জ্যাক হেনরিকে, তিনি ট্যাকেল করেন, যদিও ফিল্ড রেফারি সেটি টেরই পাননি। তিনি জ্যাক হেনরির কাছ থেকে বলটি কেড়ে নিয়ে স্কটল্যান্ডের গোল পোস্টে দ্বিতীয়বারের মতো গোল উপহার দেন। তবে কিছুক্ষণ পর এই গোলটি ভিএআরে বাতিল হয়ে যায়। সবচেয়ে মজার যে বিষয়টি হয়েছে, ভিনি যখন জ্যাক হেনরিকে ট্যাকেল করেন সেটি কিন্তু জ্যাক হেনরি নিজেও টের পাননি। এমনকি তিনি যখন মাটিতে লুটিয়ে পড়েন তখনও কিন্তু তিনি ফাউলের জন্য রেফারির কাছে কোনো আবেদন করেননি। এখন প্রশ্ন উঠেছে, কোনো স্কটিশ ফুটবলার গোল বাতিলের জন্য আবেদন করলেন না, রেফারি নিজেও সেটি লক্ষ্য করলেন না, কেন ভিএআর থেকে উপযাচক হয়ে ভিনির এই গোলটি বাতিল করা হলো? এক্ষেত্রে আসলে ফিফার রুলস কি বলে। আমরা যদি ফিফার ফাউল রুলসের ক্ষেত্রে যাই, সেই ক্ষেত্রে দেখা যায় যে কোনো ধরনের অবৈধ ট্যাকেল, সেটা ট্রিপিং হতে পারে, সেটা পুশিং হতে পারে, জাম্পিং হতে পারে, সেগুলো কিন্তু ফাউল হিসেবে গণ্য করা হয়। আর কার্ডের ক্ষেত্রে সাধারণত যখন আমরা এক্সেসিভ প্রেশার যেখানে ইউজ করা হয় সেখানে সাধারণত কার্ড দেওয়া হয়ে থাকে। ভিনির এই ফাউলটি আসলে এই পর্যায়ের ফাউল ছিল না যেটিকে রেফারি সেইভাবে গণ্য করতে পারেন। তবে যেহেতু এটি গোল হয়ে গিয়েছে, যার কারণে ভিএআর থেকে তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয় এবং এটি চেক করা হয়। কারণ আমরা এবারের বিশ্বকাপে দেখছি গোল স্কোরিংয়ের ক্ষেত্রে যতটা স্বচ্ছতা আনা যায় ততটাই কিন্তু রাখার চেষ্টা করছে ফিফা। পক্ষান্তরে মেসির ক্ষেত্রে তাহলে কি হলো? মেসি যেটা আলজেরিয়ার অধিনায়কের ক্ষেত্রে যেটি করেছিলেন, নিঃসন্দেহে সেটা ফাউল ছিল।
তবে সেটাকে যেটা বলা হচ্ছে যে মেসি রেড কার্ড পাওয়ার মতো ফাউল করেছেন, সেটা রেড কার্ড পাওয়ার মতো ফাউল ছিল না, কারণ IFAB এর রুলস যেটা বলে এটা রেড কার্ড পাওয়ার মতো ফাউল না। তবে এটা ফাউল ছিল, রেফারি চাইলে লিওনেল মেসিকে ফাউলের একটি সংকেত দিতে পারতেন বা সতর্ক করতে পারতেন। সুতরাং এই ক্ষেত্রে যে একটু একচোখা নীতি হয়ে গেছে সেটা অস্বীকার করার আসলে কোনো উপায় নাই। আবার এটাও বলতে হবে যে কোনো ফুটবলারই ফিফা কিংবা IFABর বিশেষ কোনো সুবিধা পান না মাঠে, হয়তো পার্টিকুলার ডেতে বা হিট অফ দ্য মোমেন্টে এটা রেফারি বা VAR-এ যারা সংশ্লিষ্ট যারা আছেন তাদের দৃষ্টি এড়িয়ে গেছে। ডালাস থেকে SM ইকবাল, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। সময় সংবাদ। ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলা। পরপর দুটি শক্তিশালী কম্পনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 235 জনে, আহত 1,500-এরও বেশি। আর ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন 200-রও বেশি মানুষ। রাজধানী কারাকাস সহ বিভিন্ন শহরে শত শত ভবন ক্ষতিগ্রস্ত। নিখোঁজের সংখ্যা ছাড়িয়েছে 40,000। উদ্ধার তৎপরতায় সহায়তার হাত বাড়িয়েছে যুক্তরাষ্ট্র, জাতিসংঘ, ইউরোপ, মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশ। প্রথমে প্রচণ্ড কম্পন, এরপর চারদিকে ধস আর আতঙ্ক। এভাবে মুহূর্তের মধ্যেই থমকে গেছে ভেনেজুয়েলার স্বাভাবিক জীবন। পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে যেন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে দেশটির বিস্তীর্ণ এলাকা। লাখো মানুষকে ঠেলে দিয়েছে অনিশ্চয়তার মুখে। এখন পর্যন্ত দেশটিতে বহু মানুষের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। বাড়ছে আহতের সংখ্যাও। ধ্বংসস্তূপের নিচে এখনও আটকে আছেন অনেকে। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে উপকূলীয় লা গুয়াইরা ও রাজধানীর আশপাশের এলাকা। ক্ষতিগ্রস্ত এসব এলাকা পরিদর্শন করেছেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। বহু মানুষ ঘরবাড়ি হারিয়ে খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছেন। মোবাইল ও ইন্টারনেট সেবা বিচ্ছিন্ন হয়ে পড়েছে অনেক স্থানে। ব্যাহত হচ্ছে বিদ্যুৎ সরবরাহ। বিরোধী দলের তৈরি একটি অনলাইন প্ল্যাটফর্মে এখন পর্যন্ত 11,000-এর বেশি নিখোঁজ ব্যক্তির তথ্য জমা পড়েছে। রাজধানী কারাকাস সহ বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতিরও তথ্য পাওয়া গেছে। ধ্বংসস্তূপের নিচে এখনও বহু মানুষ আটকে থাকায় প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে সতর্ক করেছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS। একই সঙ্গে এই দুর্যোগের প্রভাব দেশ জুড়ে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার আশঙ্কা করছে সংস্থাটি। ভূমিকম্পের আঘাতে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া মানুষদের বাঁচানোর লড়াইয়ে যুক্ত হচ্ছে একের পর এক দেশ। কারাকাসের জন্য দ্রুত ও কার্যকর সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে ভার্জিনিয়া ও লস অ্যাঞ্জেলেস থেকে বিশেষ উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। ক্ষয়ক্ষতির মূল্যায়নে উপগ্রহ চিত্র ও আকাশপথের তথ্য সরবরাহ করছে ওয়াশিংটন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর মতে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ ধ্বংসস্তূপে আটকে পড়াদের জীবিত উদ্ধার করা। তবে এই দুর্যোগ কাটিয়ে ভেনেজুয়েলা ঘুরে দাঁড়াবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। শুধু যুক্তরাষ্ট্র নয়, কাতার, ইতালি, যুক্তরাজ্য, ফ্রান্স, স্পেন, ইরান, তুরস্ক, ইউক্রেন ও রাশিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশ সমবেদনা ও সহায়তার হাত বাড়িয়েছে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো বিশেষ উদ্ধারকারী দল পাঠানোর ঘোষণা দিয়েছেন। পোপ লিও চতুর্দশ জরুরি ত্রাণ সহায়তা হিসেবে 1 লাখ ইউরো অনুদান দিয়েছেন। প্রায় 20 লাখ ইউরো সহায়তা দিয়েছে নেদারল্যান্ডসও। ভেনেজুয়েলার এই মানবিক সংকট কাটিয়ে উঠতে বৈশ্বিক সহযোগিতার বিকল্প নেই বলে মনে করছেন জাতিসংঘের মানবিক সহায়তা প্রধান টম ফ্লেচার। নাসরিন রুমি, সময় সংবাদ। বাংলাদেশি পর্যটকদের জন্য ভারতের ভিসা চালুর ঘোষণায় স্বস্তি নেমেছে কলকাতার হোটেল ও রেস্তোরাঁ ব্যবসায়ীদের মাঝে। দীর্ঘ প্রায় 2 বছর পর এই সিদ্ধান্তের কারণে লোকসানের মুখে পড়া ব্যবসা আবার ঘুরে দাঁড়াবে বলে আশা তাদের। দুই দেশের পর্যটন সচল হলে কলকাতার এই অঞ্চলের অর্থনীতি ফের চাঙ্গা হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস। ভারতের কলকাতার নিউ মার্কেট এলাকার মার্কুই স্ট্রিট, সদর স্ট্রিট, রফি আহমেদ কিদা স্ট্রিট, পার্ক স্ট্রিট সহ প্রায় অর্ধশত ছোট বড় রাস্তার পাশে হাজারেরও বেশি আবাসিক হোটেল গড়ে উঠেছে শুধুমাত্র বাংলাদেশি পর্যটকদের আসা যাওয়াকে কেন্দ্র করে। বাংলাদেশি পর্যটকদের জন্য ফের ভিসা চালুর খবর ছড়িয়ে পড়তেই স্বস্তি নেমে এসেছে সেখানকার ব্যবসায়ী মহলে। প্রচুর মিডিল ক্লাস লোক যারা হোটেল গেস্ট হাউস খুলে রেখেছে তাদের সব বন্ধ আছে, ওরাও খুলে যাবে। নিউ মার্কেট ব্যবসায়ীদের অবস্থা খারাপ, সেটাও ভালো হয়ে যাবে। আমরা একটা স্বস্তি পাচ্ছি এখন ভিসাটা ঠিকভাবে পেয়ে গেলে, একদম আর কোনো টেনশনে কিছু নেই। প্যাসেঞ্জারের সমস্যা, তারপরে বাসের পরিবহনের সমস্যা, গাড়ি কম চলছে, হোটেলগুলো ফাঁকা রয়েছে, এগুলো তো সবাই পরিপূর্ণ
কাজ করতে পারবে। সংশ্লিষ্টরা বলছেন বাংলাদেশিরা শুধু কেনাকাটাই করেন না, বরং এখানকার হোটেল, যাতায়াত এবং চিকিৎসা সেবাও নেন। পর্যটক ভিসা বন্ধ হওয়ার পর থেকে কলকাতার এই নির্দিষ্ট জোনের ব্যবসা বাণিজ্যে মন্দা নেমে আসে। ভিসা চালুর ঘোষণার পর এখন আবার হোটেল বুকিং ও কেনাকাটা বাড়বে, সচল হবে থমকে যাওয়া অর্থনীতিও, এমন আশা স্থানীয় ব্যবসায়ী সংগঠনের নেতাদেরও। ভারত সরকারের পরিসংখ্যান বলছে 2023 সালে ভারতে আসা বিদেশি পর্যটকদের মধ্যে বাংলাদেশি পর্যটকরাই শীর্ষে ছিলেন। সেবার প্রায় 22 লাখ বাংলাদেশি পর্যটক এসেছিলেন ভারতে, যা রেকর্ড। এরপর 2024 সাল থেকেই সেই সংখ্যা কমতে থাকে। সবশেষ 2025 সালে বাংলাদেশি পর্যটকদের সংখ্যা নেমে দাঁড়ায় মাত্র 4.5 লাখে। এতে কলকাতার বাংলাদেশি পর্যটক নির্ভর ব্যবসা বাণিজ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক। বাংলাদেশিদের জন্য মেডিকেল ভিসা উন্মুক্ত করার প্রতিশ্রুতি বেইজিংয়ের। তিয়েনআনমেন স্কয়ারে শ্রদ্ধা। শোকের মিছিলে কারবালার বিয়োগান্ত ঘটনা স্মরণে মাতম। পবিত্র আশুরায় সারা দেশে তাজিয়ায় মানুষের ঢল। অন্যায়ের কাছে মাথা নত না করার শিক্ষায় এগিয়ে যাওয়ার প্রত্যয়। এবং বিশ্বকাপে অঘটন, জার্মানিকে হারিয়ে 2 দশক পর নকআউটে ইকুয়েডর। কুরাসাওকে হারিয়ে পরের রাউন্ডে আইভরি কোস্ট। দাপুটে জয় নেদারল্যান্ডসের। জাপান সুইডেন ম্যাচ 1-1 ড্র। এগুলো দুপুর 12টার সময় সংবাদে। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার হচ্ছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপর খেলার সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী সাব্বির মিথুন। তাজমিলা, আপনাকে ধন্যবাদ। খেলার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।